নোয়াখালী সরকারি কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ উপস্থাপনায় তোমাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আব্দুল হাই, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালীতে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তা হলো স্টেট অ্যান্ড গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্র ও সরকার। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এ পর্যায়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি রাষ্ট্র বলতে আমরা কি বুঝি। সংবিধানে রাষ্ট্রের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হলো রাষ্ট্র বলতে সংসদ, সরকার ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষকে বোঝায়। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। তার মতে, দ্য স্টেট ইজ এ ইউনিয়ন অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজেস হ্যাভিং ফর ইটস অ্যান্ড পারফেক্ট অ্যান্ড সেলফ সাফিসিং। অর্থ হলো, রাষ্ট্র হলো কতিপয় পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন তিনি রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। তার মতে, এ স্টেট ইজ এ পিপল অর্গানাইজড ফর ল উইদিন এ ডেফিনিট টেরিটরি। অর্থাৎ রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সুসংগঠিত এক জনসমষ্টি। মোট কথা হলো, রাষ্ট্র বলতে আমরা বুঝি রাষ্ট্র হলো এমন এক জনসমষ্টি যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি সুসংগঠিত সরকার কায়েম করে স্বাধীনভাবে বসবাস করে। প্রিয় শিক্ষার্থী, আলোচনার এ পর্যায়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি রাষ্ট্র গঠনের উপাদানসমূহ। রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদান রয়েছে। 1. ডেফিনিট টেরিটরি বা নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের জন্য একটি অপরিহার্য উপাদান। কোনো রাষ্ট্রের অবশ্যই একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে। দেশের জনগণ এ ভূখণ্ডে বসবাস করবে। এ ভূখণ্ড অন্যান্য রাষ্ট্রের জনগণ কর্তৃক অধিকৃত ভূখণ্ড থেকে পৃথক হবে। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু রাষ্ট্রের স্থলভাগকে বোঝায় না। স্থলভূমি, রাষ্ট্রের অভ্যন্তরের নদ নদী, রাষ্ট্র সীমানায় প্রবাহিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাগর মহাসাগরের জলসীমা এবং স্থলভূমি ও জলভূমির উপরিস্থিত আকাশসীমা এবং সকল প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত। 2. পার্মানেন্ট পপুলেশন বা স্থায়ী জনসমষ্টি। রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত হল জনসমষ্টি। জনসমষ্টি ইচ্ছা প্রণোদিত পারস্পরিক সম্বন্ধ থেকে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। জনসমষ্টি ব্যতীত রাষ্ট্র কল্পনা করা যায় না। যে কোনো রাষ্ট্রের গঠন স্থায়ী জনসাধারণ ছাড়া অসম্ভব। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র গঠনের 3য় উপাদান হল সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা, উদ্দেশ্য প্রকাশিত ও বাস্তবায়িত হয়ে থাকে। আইন প্রণয়ন, শাসন ও বিচার কার্য পরিচালনা এবং রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারই রাষ্ট্র
পরিচালনা করে থাকে। সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। সরকারের প্রতি জনগণ আনুগত্য প্রকাশ করে। সুতরাং বলা যায় সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব বা সভরেন্টি। সার্বভৌমত্ব হল প্রত্যেক রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি উপাদান। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের অন্তর্গত জনসমাজ, ভূখণ্ড ও সরকারের উপর রাষ্ট্রের সর্বোচ্চ ও চরম ক্ষমতাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার এ পর্যায়ে তোমাদের সঙ্গে সরকার বা গভর্নমেন্ট সম্পর্কে আলোচনা করছি। সরকার হলো যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। অন্যভাবে বলা যায় যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা প্রকাশিত হয় তাকে সরকার বলে। সরকারের দুটো অর্থ রয়েছে। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীর সমষ্টিকে বোঝায়। ব্যাপক অর্থে সরকার বলতে যাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা পরিচালিত হয় তাদের সমষ্টিকে বোঝায়। সুতরাং রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা, বিধি নিষেধ সমূহ যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয় তাকে সরকার বলে। সমুদ্রে ভাসমান জাহাজ যেমন কাণ্ডারিবিহীন অচল, তদ্রূপ সরকারবিহীন রাষ্ট্র অচল। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার এ পর্যায়ে তোমাদের সঙ্গে সরকারের বিভাগসমূহ নিয়ে আলোচনা করছি। সরকারের তিনটি বিভাগ রয়েছে। এক, দি এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ। দুই, দি লেজিসলেচার বা আইন বিভাগ। তিন, দি জুডিশিয়ারি বা বিচার বিভাগ। প্রিয় শিক্ষার্থী, এবার আমি সরকারের নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করছি। প্রত্যেক দেশেই রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র শাসন বিভাগকে কেন্দ্র করে পরিচালিত হয়। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বলতে সরকারের সেই বিভাগকে বোঝায় যা রাষ্ট্রের ইচ্ছা অর্থাৎ রাষ্ট্রের আইনকে কার্যকরী করে। রাষ্ট্রের নীতি ও আইনসভার বিধিবদ্ধ আইনকে প্রয়োগ করাই শাসন বিভাগের প্রধান কাজ। সরকারের জটিল ও বিবিধ কার্য শাসন বিভাগই পালন করে থাকে। শাসন বিভাগ বলতে আইনের মাধ্যমে প্রকাশিত রাষ্ট্রের ইচ্ছাকে কার্যকরী করতে নিয়োজিত কর্মচারী ও শাখাগুলোর সমষ্টিকে বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে সরকারের দ্বিতীয় যে বিভাগ অর্থাৎ আইন বিভাগ সম্পর্কে আলোচনা করছি। আইনসভা সরকারের আইন প্রণয়নকারী বিভাগ। আইনসভা সরকারের সেই বিভাগ যার প্রধান কাজ হচ্ছে সরকারের ইচ্ছা ও নীতি প্রণয়ন ও প্রকাশ করা। এটা সাধারণত গণতান্ত্রিক সরকারের প্রধান বিভাগ। আইনসভা সরকারের অন্যান্য বিভাগকে কিছু পরিমাণে
তদারকি ও নিয়ন্ত্রণ করে থাকে। আইনসভার ক্ষমতাবলী বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রূপ হয়ে থাকে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সব দেশেই আইনসভা সংবিধান ও আইন প্রণয়ন, নির্বাচন সংক্রান্ত ক্ষমতা, তদারকি ক্ষমতা ভোগ করে থাকে। আমাদের দেশে জাতীয় সংসদই আইনসভা হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, এবার সরকারের তৃতীয় বিভাগ সম্পর্কে আলোচনা করছি। সরকারের তৃতীয় বিভাগ হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ রাজনৈতিক ব্যবস্থার অপরিহার্য কাঠামো। সরকারের অন্য দুটি বিভাগের উৎকর্ষ সাধনের জন্যই বিচার বিভাগের প্রয়োজন। বিচার বিভাগ সরকারের সেই বিভাগ যার প্রধান কাজ হল সত্যতা নির্ণয় করা এবং বিরোধের ক্ষেত্রে আইন ও সংবিধান অনুযায়ী ব্যাখ্যা দান ও প্রয়োগ করা। বিচার বিভাগ দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পন্ন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার এ পর্যায়ে রাষ্ট্র ও সরকারের মধ্যকার পার্থক্য সম্পর্কে আলোচনা করছি। অনেকে রাষ্ট্র ও সরকারকে এক অর্থে ব্যবহার করে থাকেন, কিন্তু রাষ্ট্রের ধারণা এবং সরকারের ধারণার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান। একটি ভূখণ্ডের অন্তর্গত সকল জনসমষ্টিকে নিয়ে রাষ্ট্র গঠিত হয়, কিন্তু সরকার গঠিত হয় সমগ্র জনসমষ্টির মধ্যে কিছু সংখ্যক শাসক গোষ্ঠীকে নিয়ে। 2. রাষ্ট্রের অন্যতম মূল উপাদান হচ্ছে সরকার এবং এর মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা ও উদ্দেশ্য প্রকাশিত ও কার্যকরী হয়। 3. স্থায়িত্ব রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য, কিন্তু সরকার চিরপরিবর্তনশীল। 4. রাষ্ট্র একটি সার্বভৌম ভৌগোলিক প্রতিষ্ঠান, কিন্তু সরকার এই সার্বভৌম প্রতিষ্ঠানের মুখপাত্র মাত্র। 5. রাষ্ট্র সকল প্রকার আইনগত অধিকারের উৎস। রাষ্ট্রের বিরোধিতা জনগণ কখনো করতে পারে না। কোনো বিশেষ সরকারের বিরোধিতা জনগণ করতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরোধিতা দেশদ্রোহিতার নামান্তর। 6. রাষ্ট্রের জনসমষ্টির আশা আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য রাষ্ট্রের মাধ্যমেই প্রকাশিত হয়। সুতরাং কোনো বিশেষ সরকারের বিরুদ্ধে জনগণ অভাব, অভিযোগ বা বিক্ষোভ করতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অভাব, অভিযোগ প্রকাশ করতে পারে না। 7. দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো রাষ্ট্র। সরকার সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে না। অবশ্য সরকারি কর্তৃত্ব রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ও অর্পিত হয়। 9. রাষ্ট্র এক বিমূর্ত সংস্থা এবং এর অস্তিত্ব কাল্পনিক, কিন্তু সরকার একটি বাস্তব সংস্থা এবং এর অস্তিত্ব লক্ষ্য করা যায়। পরিশেষে রাষ্ট্র একটি ভৌগোলিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়, কিন্তু সরকার কোনো ভৌগোলিক প্রতিষ্ঠান নয়। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যা আলোচনা করেছি তা হলো রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদানসমূহ, সরকার কি, সরকারের বিভাগসমূহ
এবং রাষ্ট্র ও সরকারের মধ্যকার পার্থক্য। তোমরা যারা আজকের ক্লাস শুনে থাকবে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।